আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আজকে আমি আলোচনা করব যে যে সমস্ত আপুরা চিন্তা করছেন যে আমরা বেবি নিব বা কিছুদিনের মধ্যে আপনারা বাচ্চা নিতে যাচ্ছেন, তাহলে আপনার কি কি বিষয় সম্পর্কে একটু ধারণা থাকা দরকার এবং কি কি বিষয়গুলো করলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু থেকে আপনারা সেফলি একটা বেবিকে কনসিভ করতে পারবেন এবং সেফলি ডেলিভার করতে পারবেন। আসুন আজকে আমরা এই আলোচনাগুলোই করব। আমার আলোচনার বিষয়বস্তু হলো যে যে সমস্ত আপুরা বা যে সমস্ত মায়েরা চিন্তা করতেছেন যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা বাচ্চা নেব, প্রথমেই আপনি কি কি সচেতনতা অবলম্বন করবেন। এদের মধ্যে 1 নম্বর সচেতনতা হচ্ছে ফলিক অ্যাসিড। আপনি যখন চিন্তা করবেন যে না আমি বেবি নিতে যাচ্ছি, অন্তত পক্ষে বাচ্চা নেওয়ার 1 মাস আগে থেকেই আপনি ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন। এটির সাধারণ ডোজ হচ্ছে 400 মাইক্রোগ্রাম। সাধারণত আমরা পালং শাক এবং অন্যান্য যে শাক সবজি আছে সেগুলোর মাধ্যমে ফলিক অ্যাসিড পেয়ে থাকি, কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত না। আপনারা এই ফলিক অ্যাসিডটা ওষুধের মাধ্যমে নেওয়া শুরু করবেন। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে ফলিক অ্যাসিডের ডোজটা 400 মাইক্রোগ্রামের থেকে একটু বেশি নেওয়া লাগতে পারে। সেটি হচ্ছে যে সমস্ত মায়েদের ডায়াবেটিস আছে বা যারা খিঁচুনির ওষুধ খায় বা পূর্বের যে ডেলিভারি বা পূর্বের যে বাচ্চা যদি ব্রেইন এবং মেরুদণ্ডের কোনো সমস্যা থাকে বা বাবা বা মায়ের ফ্যামিলিতে কারোর এই ধরনের ব্রেইন বা মেরুদণ্ডের কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে তাকে 400 মাইক্রোগ্রামের থেকে বেশি ফলিক অ্যাসিড নেওয়া লাগবে। ফলিক অ্যাসিড সাধারণত ব্রেইন অনাগত যে বাচ্চার ব্রেনের এবং মেরুদণ্ডের অনেক সমস্যা থেকে রিলিফ করে এবং সাকসেসফুল কনসেপশনেও হেল্প করে। আমাদের দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওজন। যদি আপনার ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু গর্ভাবস্থায় আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন এবং প্রি এক্লাম্পসিয়া অথবা এক্লাম্পসিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। আপনি যদি ওজন বেশি থাকে, আপনি যদি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ঘাড় বা কাঁধ আটকে যেতে পারে বা অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারিও হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক ওজনে যারা আছে তাদেরও হতে পারে, কিন্তু যাদের ওজনটা বেশি তাদের এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেশি। যাদের ওজন কম, তাদের ওজন যদি কম মানে গর্ভাবস্থায় যদি কম থাকে, তাহলে কিন্তু এই সমস্ত মায়েদের প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে। সো গর্ভ অবস্থায় আপনি প্ল্যান করছেন যে আপনি গর্ভবতী হতে চাচ্ছেন, এজন্য আপনার বিএমআইটা আগে ঠিক করতে হবে। বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ আপনার উচ্চতার সাথে আপনার ওজনের সামঞ্জস্যতা আছে কিনা আপনারা অবশ্যই এটা দেখবেন এবং যদি ওজন স্বাভাবিকের মধ্যে রাখা চেষ্টা করবেন। কখনোই যারা ওজন বেশি আছেন তারা গর্ভবতী হওয়ার পরে কোনোভাবেই খাওয়া দাওয়া কম করার মাধ্যমে ওজন কমানোর চিন্তাও করা যাবে না। এখন 3 নাম্বার পয়েন্টে আসেন, সেটি হচ্ছে টিকা। আপনার গর্ভবতী হওয়ার চিন্তা করছেন, আপনার কিছু কিছু টিকা দেওয়া আছে কিনা অবশ্যই সেটা দেখে রাখতে হবে। যেমন হেপাটাইটিস বি এর টিকা আপনার নেওয়া আছে কিনা এটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ হেপাটাইটিস বিতে যদি কোনো গর্ভবতী মা আক্রান্ত হন, তাহলে কিন্তু তার ভয়ঙ্কর জটিলতা এবং বাচ্চারও এই রোগটি ট্রান্সমিট হতে পারে মায়ের শরীর থেকে। সুতরাং যদি আপনি গর্ভধারণের চিন্তা করতেছেন এবং আপনার হেপাটাইটিস বি এর টিকা না দেওয়া থাকে, তাহলে একটি পরীক্ষার মাধ্যমে আগে দেখতে হবে যে আপনি হেপাটাইটিস বিতে কখনো আক্রান্ত হয়েছেন কিনা। যদি না আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই হেপাটাইটিস বি এর টিকা দিয়ে নিতে হবে। সাধারণত 2003-এর পরে এটি সরকারিভাবে দেওয়া হয়। সুতরাং যাদের জন্ম 2003-এর আগে, তাদেরকে যদি এই টিকাটা না দেওয়া থাকে, তাহলে এই টিকাটা দিয়ে নিতে হবে। এবং আরেকটি টিকা আছে MMR, এই টিকাটি যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই এই টিকাটা দিয়ে নিতে হবে, কারণ এটি রুবেলা একটি ভ্যাকসিন, রুবেলার একটি ভ্যাকসিন। এই রুবেলার কারণে কিন্তু অনেক সময় মিসক্যারেজ হয়ে থাকে রুবেলাতে আক্রান্ত হয়ে থাকলে, বা যে বাচ্চাটা আপনার গর্ভে আছে তার কিন্তু হার্টের, তারপরে কান, নাক, অন্যান্য যে সমস্যাগুলো আছে, জন্মগত ত্রুটি, অ্যানাটমিক্যাল ডিফেক্ট, এগুলা হতে পারে। এবং রুবেলা টিকা দেওয়ার পরে আপনাকে অন্তত 1 মাস গর্ভধারণ থেকে বিরত থাকতে হতে হবে।
4 নম্বর যে পয়েন্ট, আমি যে বিষয়টা নিয়ে খুবই মানে গুরুত্ব দিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভিটামিন ডি। সাধারণত দেখা যায় আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই পর্দা করে। ভিটামিন ডি আমরা অনেক খাবারের মাধ্যমেও পেয়ে থাকি, কিন্তু মেইনলি আমরা কিন্তু রোদের মাধ্যমেও ভিটামিন ডি পাই। সো ভিটামিন ডি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটি আপনার হাড় এবং দাঁত গঠনে তো বটেই, আপনার যে গর্ভস্থ শিশু তারও কিন্তু হাড়, দাঁত, কার্টিলেজ গঠনে হেল্প করে। সো ভিটামিন ডি এর মাত্রাটা চিকিৎসকের কাছ থেকে দেখিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী কিছু ওষুধ যদি মেডিকেশন দেয় আপনার চিকিৎসক, সেটাও অবশ্যই দেখিয়ে নেওয়াটা ভালো। যারা আর কি সচেতন মা, তাদের অবশ্যই ভিটামিন ডি আগে থেকে আমরা যেটা সোর্স, আমি তো বলেই দিলাম যে আপনারা একটু রোদে যাওয়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনার যে ভিটামিন ডি এর ঘাটতি আছে এটা অনেকেরই অনেকাংশেই কমে যাবে। এবং অনেকের দেখা যায় যে মাথার চুল অতিরিক্ত পড়ে, কিন্তু দেখা যায় যে আপনার ভিটামিন ডি কম। আমরা অনেকেই মনে করি যে না, অন্যান্য কোনো সমস্যার কারণে আমার কমছে, কিন্তু দেখা যাচ্ছে যারা হিজাব পরেন বা রোদে কম যান তাদের কিন্তু অনেক সময় হেয়ার ফলের অনেক বেশি টেন্ডেন্সি দেখা যায়। এবং এটা গর্ভ অবস্থায়ও এই জিনিসটা, ভিটামিন ডি এর যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার অনাগত সন্তানের রিকেটস নামে একটি রোগ হতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। 5 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে আয়রন। আমাদের শরীরে অনেক মায়েদেরই দেখা যায় যে আয়রনের ঘাটতি থাকে, অর্থাৎ রক্তশূন্যতা থাকে। রক্তশূন্যতা অবস্থায় যদি কোনো মা গর্ভধারণ করে, সেক্ষেত্রে কিন্তু তার আরও বেশি রক্তশূন্যতা হওয়ার চান্স আছে। এক্ষেত্রে কিন্তু তার গর্ভবতী অবস্থায় অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। কোনো ঠান্ডা লাগা নাই, কিছু নাই, কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছে। আমাদেরকে অবশ্যই টেস্ট করে দেখতে হবে তার হিমোগ্লোবিন লেভেলটা কত আছে। সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি যে এনিমিয়া, এটার রেটটাই সব থেকে বেশি। সো যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কোনো মা ভুগে থাকে, তাহলে কিন্তু তার বাচ্চার ওজন কম হতে পারে, বাচ্চা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে এবং গর্ভের বাচ্চা মারাও যেতে পারে। সো আমাদেরকে একটি ছোট পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো যে তার আয়রনটা লেভেলটা কত। এবং এটির একটি সবথেকে ভালো বিষয় হচ্ছে এটি সম্পূর্ণভাবে ওষুধের মাধ্যমে কিওর হয়। সো আপনার যদি রক্তশূন্যতা থাকে, আপনি যদি বাচ্চা নেওয়ার 2-3 মাস আগের থেকে এই ওষুধটা খেয়ে থাকেন, তাহলে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার সুস্থ থাকার মাধ্যমে আপনি একটি সুন্দর এবং সুস্থ বাচ্চা জন্ম দিতে পারবেন। এরপরের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খাবার। আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেতে হবে। খাবারের মধ্যে আমরা সাধারণত বেশি ভাত খেয়ে ফেলি, এই অভ্যাসটা বাদ দিতে হবে। 4 ভাগের 1 ভাগ আপনি ভাত খাবেন, 1 ভাগ সবজি খাবেন, 1 ভাগ আমিষ জাতীয় খাবার খাবেন এবং 1 ভাগ ডাল জাতীয় খাবার খাবেন। তো এইভাবে যদি আপনি খান, তাহলে আপনার একটা ব্যালেন্সড ডায়েট হবে। এবং প্রেগনেন্সির জন্য চিন্তা করতেছেন, আপনাকে অবশ্যই ফাস্ট ফুড এবং হাইলি প্রসেসড ফুড যেগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। আরেকটি বিষয় হলো ব্যায়াম। আপনি যদি ব্যায়াম করেন রেগুলারলি, তাহলে আপনার যে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং গর্ভ অবস্থায় যে ডায়াবেটিস, হাইপারটেনশন, প্রিক্লাম্পসিয়া এবং অন্যান্য যে জটিলতাগুলো আছে সেগুলো অনেকটাই কমে যায়। গর্ভ অবস্থা নিয়ে অনেক টেনশন কাজ করে, এগুলা আমাদের যে বডি সার্কুলেশন, মেটাবলিজম, এগুলো বাড়ায় দেয় এবং আমাদের শরীরটা অনেক সুস্থ থাকে এবং গর্ভধারণের জন্য ভালোভাবে শরীরকে প্রিপেয়ার করে। আশা করি আমার কথাগুলো যে আপুরা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং এই অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনি নিজের থেকে অনেক নলেজ এনরিচড হলো আপনার। এবং আপনি যদি এই অনুযায়ী চলেন, আপনার অনেক সমস্যাগুলাই আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।